এমনিতেই ভোটের মৌসুম, প্রশ্নটা একটা বড় আকার ধারণ করছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এমনিতেই 920 কোম্পানি বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, নির্বাচন কমিশন 920 কোম্পানি বাহিনী বাংলার জন্য দিয়েছেন। দেখুন, এইটা বলতে বাধা নেই যে এখন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। আইন শৃঙ্খলার যারা রক্ষার দায়িত্বে পুলিশ, তারা এখন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তারা দাসত্ব বৃত্তি করছে, এর বাইরে কোনো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তারা করছে না। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হলো, আমরা দেখলাম দুজন জঙ্গি কিরম মানে কোনো অবলীলাক্রমে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল বাংলার, কিন্তু পুলিশের চোখে তারা পড়ছিল না, যদিও তাদের বিরুদ্ধে একটা নোটিশ ইস্যু করা হয়েছিল এনআইএ থেকে। এতেই বোঝা যাচ্ছে যে বাংলার আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। এবং সবথেকে বড় বিষয় হলো, আমার আপনার সাধারণ মতন তারা সাধারণ মানুষ, তাদের কোনো নিরাপত্তা নেই। যে কোনো সময়, যে কোনো দিনই যে কোনো দুষ্কৃতিমূলক কাণ্ড কারখানা ঘটতে পারে এবং তাতে সাধারণ মানুষের অনেক ক্ষতি হতে পারে। কোনো প্রোটেকশন, যেটাকে বলে বেসিক যে প্রোটেকশন, যেটা সাধারণ মানুষ আশা করে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে টোটাল ফেলিওর অফ ল অ্যান্ড অর্ডার। আবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যায়। রাজ্য পুলিশ, তাদের ভূমিকা কি সাধারণ মানুষের নিরাপত্তা? এই যে বললাম, রাজ্য পুলিশের ভূমিকা হলো রাজ্যের মানুষকে প্রোটেকশন দেওয়া, রাজ্যের মানুষকে বিভিন্নভাবে আইন শৃঙ্খলা যাতে রাজ্যে বজায় থাকে সেটা দেখা। কিন্তু এখানে রাজ্যের পুলিশ ব্যস্ত হলো শাসক দলের দাসত্ব বৃত্তি করতে, তাহলে আর আইন শৃঙ্খলা বজায় থাকবে কী করে? আজকে আমরা এটা সবচেয়ে বড় প্রমাণ হলো যে রাজ্য পুলিশ সাধারণকে খুঁজে পায় না 57 দিন ধরে। কিন্তু কেউ যদি গিয়ে কোনো প্রতিবাদ করে কোনো তৃণমূল নেতার কথার বিরুদ্ধে, তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে জেলে ঢোকাতে পারে। কেউ যদি কোনো কার্টুন করে, আমরা অম্বিকেশ মহাপাত্রর সময় দেখেছিলাম অনেক বছর আগে, তাকে তুলে নিতে পারে। কিন্তু কোনো দুষ্কৃতীকে, কোনো চোরকে তারা ধরতে পারে না। দাদা, একটা কথা পরিষ্কার আপনি বললেন যে দলদাসে পরিণত হয়েছে পুলিশ। সেই পুলিশকে কিন্তু মমতা ব্যানার্জি, তিনি পুলিশ মন্ত্রীও বটে, মঞ্চ থেকে সরাসরি তিনি পুলিশকে তো আক্রমণ করছেন যে পুলিশ কোথাও গিয়ে বিজেপির হয়ে তারা কাজ করছে গ্রাম স্তরে। দেখুন, এটা যদি উনি করে থাকেন, এটা তো উনি পুলিশ মন্ত্রী, তাহলে এটা ওনার সব থেকে বড় ফেলিওর যে উনি পুলিশ মন্ত্রী আর উনি পুলিশ যে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। তার মানে মানছেন যে উনি টোটাল ফেলিওর অ্যাজ এ হোম মিনিস্টার। হোম মিনিস্টার যদি মমতা ব্যানার্জি, আজকে পুলিশের তো নিরপেক্ষভাবে কাজ করা উচিত দল মত নির্বিশেষে। আজকে উনিই স্বীকার করছেন যে পুলিশ কোথাও বিজেপির হয়ে কাজ করছেন। যদি এটা উনি করে থাকেন, তাহলে এটা ওনার সবচেয়ে বড় ফেলিওর। ওনার আজকের দিনে নৈতিক দায়িত্ব নিয়ে ওনার রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি পশ্চিমবঙ্গের পুলিশের কে সেই জায়গাতে নিয়ে গেছেন যেখানে পুলিশ কোনো দলের হয়ে কাজ করছেন, যে তৃণমূল কাজ করছেন। এটা ওনার ফেলিওর। ওনার এটা তো ইমিডিয়েট ওনার পদত্যাগ করা উচিত। মমতা ব্যানার্জি বলছেন যে কিসের ভয়, চাকরি চলে যাবে 2 মাস পর যখন নির্বাচন মিটে যাবে, তাহলে তখন কি হবে, দিল্লি চলে যান, এইভাবে হুঁশিয়ারি রীতিমতো। এটাতে তো বোঝা যাচ্ছে উনি আজকে এই পশ্চিমবঙ্গকে কোন জায়গাতে নিয়ে এসছেন। আজকে উনি এটা বলছেন যে তৃণমূলের হয়ে কাজ করো, কেন বিজেপির হয়ে কাজ করছো? বিজেপির হয়ে কাজ করছো কি ভয়ে? চাকরি চলে যাবে 2 মাস পরে, তো আবার ইলেকশন শেষ, তখন তো আমরা। তার মানে উনি বলেই দিচ্ছেন তুমি দলমত নির্বিশেষে কাজ করবে না, তোমাকে দলের হয়েই কাজ করতে হবে পুলিশকে। এর চেয়ে বড় তৃণমূলের হয়ে। এবং পুলিশের তো হিসেব মতন ওনার কি বলা উচিত ছিল যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, কিন্তু উনি বলছেন বিজেপির হয়ে কেন কাজ করছো, কেন তৃণমূলের হয়ে করছো না? ইনি একজন পুলিশ মন্ত্রীর যদি এরকম বক্তব্য হয়, ওনার তো ইমিডিয়েট 1 সেকেন্ডের জন্য ওনার আর পুলিশ মন্ত্রী থাকাই উচিত না। উনি তো বেসিক যে সংবিধানের বিরুদ্ধে গিয়ে কাজ করছেন। ওনাকে তো মানে ওনার মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী কোনোটা থাকারই ওনার যোগ্যতা উনি হারিয়েছেন। আচ্ছা, মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর নানা বক্তব্যে এর আগেও কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে, কখনো মিম হয়েছে, কখনো হাসির খোরাক হয়েছে, কিন্তু একদম সাম্প্রতিককালে ভোটের মৌসুমে যেই বক্তব্যটা বারবার তিনি কিন্তু কোথাও গিয়ে কি উদ্দেশ্য প্রণোদিতভাবে দিচ্ছেন যে সিপিএম কংগ্রেসকে একটি ভোটও না, বাংলার ক্ষেত্রে অন্তত তারা বিজেপির সঙ্গে একজোট হয়ে কাজ করছে, তাই সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, সব ভোট তৃণমূলে দিন।
দেখুন, উনি ওনার রাজনৈতিক বক্তব্য রাখছেন, যদিও আমি মনে করি না উনি কোনোদিন কখনো রাজনৈতিক বক্তব্য রেখে। তবে এটা আপনাকে আমি বলতে পারি যে কে বিজেপির সঙ্গে মূলত কাজ করেন সেটা বোঝাই যাচ্ছেন। উনি যখন ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসছেন, ইন্ডিয়া জোটকে মাঝপথে ছেড়ে দিয়েছেন, রাহুল গান্ধী যখন পশ্চিমবঙ্গে এসছেন, কী করে কীভাবে ওনার যারা দলীয় কর্মচারী বা দলীয় লোকজন কী করে রাহুল গান্ধীকে আক্রমণ করেছে, কংগ্রেসকে আক্রমণ করেছে, তাই কে বিজেপির হয়ে কাজ করছে বোঝাই যাবে। শুধু একটা কথা এখানে বলতে চাই যে 2019 সালে বিরোধীরা কটা সিট পেয়েছিল মনে আছে আপনার? বিরোধীরা পেয়েছিল 2টো সিট। বিরোধীরা মানে কেন্দ্রের ক্ষেত্রে, হ্যাঁ, কেন্দ্রের ক্ষেত্রে বিরোধীরা 2টো সিট পেয়েছিল। এবার আমি বলতে পারি বিরোধীদের ফল অনেক ভালো হবে। আচ্ছা, একদিকে এই সেটিং তত্ত্ব রাজ্য রাজনীতিতে, একদিকে সিপিএম বামেরা বলছে যে তৃণমূল বিজেপি সেটিং। না, এখানে একটু বলছে, এখানে আপনি বলছেন না বামেরা বলছে, এখানে আমার একটু আপত্তি আছে। আমরা তো প্রথম থেকেই বলে আসছি তৃণমূল আর বিজেপির একই দল, মানে কয়েনের এপিড ওপিড, এ দল বি দল। কিন্তু আজকে কিন্তু এটা তৃণমূলের যারা নেতা তারাই বলছে। কে বলেছে? কুণাল ঘোষ বলেছে যে উত্তর কলকাতায় ফাইট হবে বিজেপির 2টো প্রার্থীর এগেনস্টে, তাপস রায় আর মানে তাপস রায় তখনও দল ছেড়ে যায়নি, সুদীপ বন্দ্যোপাধ্যায় দলে ছিলেন। বললেন যে যদি বিজেপির কেউ দাঁড়ায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপিরই যে লড়াইটা হবে সেটা হবে 2টো বিজেপির মধ্যে লড়াই। এখন তাপস রায় অফিসিয়ালি কুণাল ঘোষ বলছে যে সুদীপ রায় হলো বিজেপির লোক। কুণাল ঘোষ বলেছে যে সুদীপ রায়ের সঙ্গে বিজেপি নেতাদের সব থেকে ভালো লিয়াজও আছে, তাপস রায় বলেছেন। এবার মুকুল রায় কি বলেছে? যা বিজেপি তাই তৃণমূল। এটা তো পরিষ্কার, বিজেপি তৃণমূল এক, সেটা এতদিন বামপন্থীরা বলে আসছিল, আজকে তৃণমূলের নেতারাও বলছে। একদমই, আপনারা বলছেন যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এই সেটিং তত্ত্ব। অন্যদিকে মমতা ব্যানার্জি বলছে আবার সিপিএম কংগ্রেস নাকি বিজেপির সঙ্গে একজোট করে বাংলায় কাজ করছে, এই সেটিং তত্ত্ব। মাঝখানে কিন্তু আবার নওশাদ সিদ্দিকী এখন প্রসঙ্গে চলে এসেছেন। নওশাদ সিদ্দিকীর কথা ছিল যে যেটা আলোচনায় রাজনৈতিক মহলে চলছিল যে সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করে তিনি লোকসভায় লড়াই করবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি একলা চলর ডাক দিয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোই তিনি প্রার্থী দিচ্ছেন ভোট কাটার জন্য। অনেকেই বলছেন ভোট কাটুয়ার ভূমিকা নওশাদ সিদ্দিকী বাংলায় তিনি পালন করবেন, এবং অনেকেই তো ওয়াইসির সঙ্গে তুলনা করছেনই। কেউ আবার বলছেন যে তৃণমূলের থেকে টাকা নিয়েছেন নওশাদ, কেউ আবার বলছেন যে বিজেপির দালাল নওশাদ। দেখুন, টাকা নিয়েছে কি নেয়নি সেটা আমার পক্ষে বলা ঠিক হবে না, কারণ আমি ওনাকে তো টাকা নিতে দেখিনি। কিন্তু এটা বলতে পারি, এই নওশাদের যখন যেভাবে উত্থান হয়েছিল আইএসএফের দল দিয়ে উনি লড়ে জিতলেন, মানুষের যে আশা ছিল সেই আশা কিন্তু মানুষের ভেঙেছে নওশাদের প্রতি। কারণ বাংলার মানুষের সংযুক্ত মোর্চা না, বিধায়ক সংযুক্ত মোর্চারও না, বিধায়ক উনি আইএসএফেরই, সংযুক্ত মোর্চার না। কারণ আর বাংলার মানুষের যে আশা ছিল যে নওশাদ যেভাবে লড়াই করছিল, কিন্তু সেই আশা কিন্তু ভেঙেছে। ওনার এটা বোঝা উচিত ছিল ফোকাসটা কি, মেন অবজেক্টিভটা কি, যে তৃণমূলকেও আর বিজেপির বিরুদ্ধে লড়াই। কিন্তু উনি আজকে যে স্টেপটা নিয়েছেন তাতে কিন্তু উনি প্র্যাকটিক্যালি তৃণমূল আর বিজেপিরই সুবিধা করে নিতে চেয়েছেন। এবং স্বাভাবিক যে প্রশ্ন আসছে যে ওনার সঙ্গে তৃণমূল বা বিজেপির কোনো সেটিং আছে, এবং এটা তো সাধারণ মানুষ করছে, কারণ স্বাভাবিকভাবে উনি যেরম কেন্দ্রে যে কেন্দ্রে সিট দিয়েছে, যেখানে যেখানে দেখা যাচ্ছে যে শাসক দল হারতে পারে বা বিজেপি হারার সম্ভাবনা আছে, বামেদের জেতার চান্স আছে, সেই জায়গাতেই উনি সেই ক্যান্ডিডেট দিয়েছে। তাতে তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে উনি কি আদৌ সত্যি তৃণমূল আর বিজেপির এগেনস্টে লড়াই করতে চায়। কেউ কেউ তো আবার এও বলছে যে এই যে ওনারা বলছে, ওনাদের অনেকে মানে সাধারণ লোকজনই আমরা শুনছি এরকম বলছে বাসে ট্রামে, যে 42টা যে কেন্দ্র হঠাৎ করে ওনাদের যে কোনো নেতা আইএসএফের নেতাকে যদি ডেকে বলা হয় যে অমুক লোকসভা কেন্দ্রে কটা বিধানসভা আছে সেটা বলতে পারবে কিনা সন্দেহ, এদিকে বলছে নাকি 15-20টা সিটে লড়বে। এটা সাধারণ মানুষরা অনেক জায়গায় এরকম বাসে ট্রামে শোনা যাচ্ছে। কিন্তু এটা বলতে পারি যে সাধারণ মানুষের সবারই খুব আশা ছিল নওশাদের প্রতি যে উনি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়বেন। কিন্তু উনি এখন যেটা করেছেন, একটা কিন্তু ইনফারেন্স ড্রন হচ্ছে যে উনি কি আদৌ তৃণমূল বিজেপির বিরুদ্ধে না বামেদের বিরুদ্ধে। কোথাও গিয়ে কি নওশাদ সিদ্দিকীর এই সিদ্ধান্ত তার রাজনৈতিক কেরিয়ারের একটা ধ্বংসের কারণ হতে পারে? দেখুন, রাজনৈতিক কেরিয়ার ধ্বংসের কারণ হবে কি হবে না সেটা জনগণ বলবে, ভোটই তারে, এটা এরমভাবে আমার বলাটা ঠিক হবে না।
না, এক তো এই যে বামেদের সঙ্গে লড়াই, আমরা জানি যখন তিনি বিধানসভায় লড়াই করছিলেন বাম সমর্থিত প্রার্থী ছিলেন তিনি, এবং বারবার তিনি বলে এসেছেন যে ডায়মন্ড হারবারে আমি লড়তে ইচ্ছুক, আমি লড়বো। তো হঠাৎ করে বলছেন যে দল তাকে সমর্থন করছে না, তিনি চেয়ারম্যান। সবাই জানেন যে শেষ যাকে দিয়ে, শুরু যাকে দিয়ে, নওশাদ সিদ্দিকী দিয়ে। এটা কি মানা যায় যে দল তাকে প্রার্থী করতে চাইছে না, তাই তিনি ডায়মন্ড হারবারে লড়তে পারছেন না? দেখুন, এটা ওনাদের, যদিও এটা ওনাদের নিজস্ব দলের অ্যাবসলিউটলি অভ্যন্তরীণ ব্যাপার, আমার কোনো মন্তব্য করা উচিত না। তবে যতটুকু আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে উনি একটি দলের চেয়ারম্যান। চেয়ারম্যানের কিছু ডিসক্রিপশন থাকে যে কোনো পার্টিতে, একটা দলের চেয়ারম্যান হয়ে, যে তার যে ইচ্ছা যে তিনি একটি কেন্দ্রে লড়বেন, সেই, আর সেটা যেহেতু আবার পাবলিকভাবে উনি অলরেডি সেই ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন, তার বেসিসে কিন্তু দলের উচিত ছিল যে ওনার এই ইচ্ছাকে সম্মান দেওয়া, যেহেতু পাবলিকলি সেটা অলরেডি উনি বলে দিয়েছিলেন। ওনার সম্মানার্থে কিন্তু ওনার দলের মানে রাজি হওয়া উচিত ছিল যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার লড়বেন, কিন্তু কেন হলেন না বা নওশাদও কেন ওটা ছেড়ে দিলেন, সেটা উনি বা ওনার দলই বলতে পারবে। কোথাও গিয়ে রাজনীতিতে নিজেকে হাসির খোরাক হিসেবে তৈরি করলেন নওশাদ? রাজ্যের মানুষ এটা সত্যি এক্সপেক্ট করেছিল, এবং বামফ্রন্ট এটা পরিষ্কার বলে দিয়েছিল নওশাদ যদি ডায়মন্ড হারবারে দাঁড়ায় পূর্ণ শক্তি দিয়ে তারা নওশাদকে সাপোর্ট করবে। এবং বাংলার মানুষ সত্যি ভেবেছিল যে নওশাদ যদি ডায়মন্ড হারবারে দাঁড়ায় তাহলে হয়তো আমরা অন্য কিছু দেখতে পারবো, ডায়মন্ড হারবার হয়তো আর এই ঘাস ফুল থাকবে না। কিন্তু উনি যেটা করলেন সেটা অনেকের কাছেই খুব মানে দুঃখের লেগেছে সাধারণ মানুষের কাছে, এবং সত্যি উনি একটা হাসির পাত্র হয়ে অনেকের কাছে দাঁড়িয়েছে। যদি দাঁড়ানোরই না থাকতো তাহলে পাবলিকলি বলার কি দরকার ছিল? আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেকেই বামেদের নাম না নিয়ে বলেন যে বাংলার নতুন মাফিয়া। সত্যিই কি খুব ত্রাসের কারণ? মানে ভয় পাওয়ার বিষয় আছে। দেখা যাচ্ছে বিজেপি এখনও প্রার্থী দেয়নি। নওশাদ সিদ্দিকী লড়তে চেয়েছিলেন, তিনি বলেছিলেন লড়বেন, কিন্তু হঠাৎ করে তিনি বলছেন দল মানছে না, অন্য একজনকে প্রার্থী করে দিলেন যাকে রাজনীতিতে কেউ চেনেনও না, নতুন নাম। কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কারণ হতে পারে ডায়মন্ড হারবারে এই গড়িমসির? দেখুন, এটা অস্বীকার করে লাভ নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের ভোটে জেতে না, একটা প্রভাব রয়েছে, মানুষের ভোটে জেতে না। যদি সত্যিকারের ভোট হয়, মানুষ ভোট দিতে পারে, কত লোক অভিষেক ব্যানার্জিকে ভোট দেবে সেটা একটা প্রশ্নচিহ্ন। দ্বিতীয়ত, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা একমাত্র সিপিএমেরই আছে, এবং তার প্রমাণ হলো প্রতিকুর রহমান। এবার প্রশ্ন উঠতে পারে তাহলে প্রথমে কেন ক্যান্ডিডেট দেওয়া হয়নি? এই জন্য দেওয়া হয়নি কারণ বলা হয়েছিল নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, এবং বামপন্থীরা কমিটমেন্ট করেছিল যে যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ায় তারা কোনো প্রার্থী দেবে না, তারা পূর্ণ শক্তি দিয়ে নওশাদকে সাপোর্ট করবে। তাই জন্যই অপেক্ষা করা হয়েছিল। নওশাদ যখন বলল দাঁড়াবে না, তখনই আমরা প্রার্থী দিলাম। আর বিজেপি কেন প্রার্থী দেয়নি? কারণ একটু আগেই আপনাকে আমি বললাম, বিজেপি যা তৃণমূল যা, তৃণমূল যা বিজেপি যা। হয়তো বিজেপি প্রার্থী একটা দেবে লোক দেখানোর জন্য, কিন্তু এটা ঘটনা। বিজেপি এতদিন প্রার্থী দেয়নি, তার কারণ হলো এটা ঘটনা। বিজেপি যা, তৃণমূল যা, তৃণমূলও যা, বিজেপি তা। আর অভিষেক ব্যানার্জির কেন্দ্রে ডায়মন্ড হারবারে যদি সত্যিকারের নিরপেক্ষ ভোট হয়, তাহলে কিন্তু আজকে অভিষেক ব্যানার্জি কতটা জিতবে তার সন্দেহ আছে। কারণ মানুষ কিন্তু ভোট দিতে পারছে না ডায়মন্ড হারবারের, অনেক সাধারণ মানুষ। আজকে সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে কোনো দিন অভিষেক ব্যানার্জি ভোট পাবে না। এখন পুরো দলটা যাদের বিরুদ্ধে এত চুরি দুর্নীতির অভিযোগ, তাদেরকে সাধারণ মানুষ ভোট দেবে না। কারণ এবারের ভোটটা হচ্ছে রুটি কাপড়া মাকান, এই তিনটে ইস্যুতে আজকে ভোট। আজকে দেখাতে হবে তৃণমূল কি এই তিনটে ইস্যুতে পূরণ করেছে না বিজেপি করেছে, কেউ করেনি। তাই মানুষ যদি ভোট দিতে পারে কোনোদিনই তৃণমূলকে বা অভিষেক ব্যানার্জিকে ভোট দেবে না। এই প্রশ্নটা সারা রাজ্যের ক্ষেত্রে আমি করছি দাদা আপনাকে। সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা বামেদের কেন ভোট দেবে? বামেরা বিধানসভায় শূন্য, তাদের সেভাবে এখন সাংগঠনিক অবস্থাটাও তাদের দুর্বল, কিন্তু বামেদেরকে কেন ভোট দেবে? তারা যদিও রুটি কাপড়া মাখানের কথা বলছে, কিন্তু সেই ভরসাটা কি সাধারণ মানুষ বামেদের উপর পুরোপুরিভাবে করতে পারবে? দেখুন, বামেরা শূন্য, কিন্তু সব জায়গাতে এসে মমতা ব্যানার্জি বলুন, নরেন্দ্র মোদী বলুন, অমিত শাহ বলুন, বলতে হচ্ছে বামেদের ভোট দেবেন না। বামেরা শূন্য হয়ে
মৌসুমেও তাদের এত চিন্তার কারণ হয়ে গেছে। কারণ তারা জানে বামেরা 0 থাকুক কি 100 থাকুক কি 200 থাকুক, বামেরা রাস্তায় নেমে গরিব মানুষদের জন্য, সাধারণ মানুষের জন্য বামেরা লড়বে এবং তারা অস্বস্তিতে পড়বে। তাই জন্যই তাদের এই মাথায় চিন্তা যে বামেদের কোনো ভোট দেওয়া যাবে না, বামেদের উত্থান দেওয়া যাবে না। আমরা দেখেছিলাম 2011 সালে বামেদের ক্ষমতা থেকে সরানোর জন্য